রমজানের প্রস্তুতির কাজগুলোকে 3 ভাগে ভাগ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এইভাবে করে কাজ করলে রমজান মাসে আমার কষ্ট কম হয়। আমি আজানের আগেই সব কাজকর্ম সেরে ফেলতে পারি, না হলে কাজকর্মগুলো সারতে অনেক সময় লেগে যায়। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। তখন যদি এটা বের না করতাম তাহলে এই সময়ে এই কাজটা করতে পারতাম না। আসলে রমজানের মাস আসলে না অন্য কোনো কাজ করা যায় না। ইফতার বানানো, রাতে বেলার জন্য এবং সেহরির জন্য রান্না করা, এসব কাজ করতে করতেই সময় চলে যায়। বাড়তি কোনো কাজ করার সময় আর হয় না। এই বেসন প্রিমিক্স যে আমার কতটা কাজে লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন দেখি বেসনের গোলা শেষ হয়ে গিয়েছে তখন এই প্রিমিক্স দিয়ে খুব তাড়াতাড়ি করে বেসনটা বানিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের 3 দিনে প্রস্তুতি শুরু করলাম। বাসায় কিছু চিংড়ি বিচি ছিল, এগুলোকে সংরক্ষণ করে রাখতেছি। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে সিমের বিচি কালারটা ঠিক থাকে। পানিটাকে খুব বেশি গরম করে তারপরে সেই গরম পানির ভিতরে সিমের বিচিগুলো দিয়ে দিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। ফুটন্ত গরম পানির মধ্যে কয়েক মিনিট সিমের বিচিগুলো রাখার পরে যখন দেখবে উপর দিয়ে সাদা সাদা ফেনা হচ্ছে এবং সিমের বিচিগুলো উপর ভেসে উঠতেছে, তখন বুঝবে সিমের বিচিগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ সিমের বিচিগুলো গরম ভাপের মধ্যে থাকলে এটা আরও বেশি কুকড হয়ে যাবে। তাই ঠান্ডা পানি দিয়ে বারবার সিমের বিচিগুলোকে ধুয়ে নিতে হবে। যখন দেখবে গরম ভাপটা চলে গিয়েছে তখন এগুলোর পানি ঝরিয়ে নিবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা জিপার ব্যাগে বা একটা বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবে। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা বছরখানেক ভালো থাকবে। আমি প্রতি বছর 4-5 কেজি সিমের বিচি এনে এভাবে করে সংরক্ষণ করে রেখে দেই, কিন্তু গত 2 বছরে তা করতে পারিনি। এই বছরে করতে পারিনি। কিভাবে করব? ছোট বাচ্চাদের দেখভাল করতে সময় চলে যায়। তাছাড়া সিমের বিচিগুলোকে ছিলবে কে? শৌখিনকে দিয়ে 1 কেজি সিমের বিচি ছিলে নিয়েছি। এখানে 1 কেজি আছে। তাও সিমের বিচি কিনে আনার কতদিন পরে ও কেজি ছিলে নিয়েছি। আমার তো ছিলার সময় হয় না। রমজানের প্রস্তুতিগুলোই তো অনেক কষ্ট করে করতেছি। এভাবে করে জিপার ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। পেঁয়াজগুলো কালকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন সকালবেলা বের করে জিপার ব্যাগে ভরে নিচ্ছি। রমজানের প্রস্তুতির কাজগুলোকে 3 ভাগে ভাগ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। গত ভিডিওতে আমি পেঁয়াজু, আলুর চপ, বুট ভাজি এগুলো করা দেখিয়েছি। আরও অনেক কিছু দেখিয়েছি যেগুলো আমি প্রতি বছর রমজান মাস আসলে করে থাকি। এই পেঁয়াজগুলো দিয়ে আমার 4-5 দিন চলে যাবে। তারপর আবার বানিয়ে এভাবে করে সংরক্ষণ করে রেখে দিব। এইভাবে করে কাজ করলে রমজান মাসে আমার কষ্ট কম হয়। আমি আজানের আগেই সব কাজকর্ম সেরে ফেলতে পারি, না হলে কাজকর্মগুলো সারতে অনেক সময় লেগে যায়। তাছাড়া বাচ্চাদের টেক কেয়ার করতে হয়। দেখা যায় যে প্রতিদিন ইফতারগুলো বানানো সম্ভব হয় না। আর যদি ইফতার বানাতে যাই তাহলে ইফতার খেতে অনেক দেরি হয়ে যায়। যে প্রস্তুতিগুলো না করলেই নয়, যেগুলো ছাড়া রমজান মাসে ইফতার করা যায় না, সেগুলোই আমি সংরক্ষণ করে রাখতেছি। প্রতিদিন তো আর বাইরে গিয়ে ইফতার কেনা সম্ভব হয় না। তাছাড়া বাইরে কেনা ইফতারগুলো স্বাস্থ্যসম্মতও নয়। বাসায় একটু কষ্ট করে বানিয়ে সংরক্ষণ করে রাখলে সেগুলো খেতে অনেক ভালো হয়। আমি একা ইফতার করি, বাচ্চারা সেভাবে ইফতার করে না, বাবারা অফিসে ইফতার করে। তাই প্রতিদিন এতগুলো ইফতার বানিয়ে শুধু শুধু নষ্ট করা তো কোনো মানেই হয় না। সময় তো অনেক অপচয় হয়। তাছাড়া প্রতিদিন ইনস্ট্যান্ট ইফতার বানালে একটু কম বেশি হয়েই যায়, সেক্ষেত্রে খাবারগুলো অপচয় হয়। এভাবে সংরক্ষণ করে রাখলে নিজে প্রয়োজন মতো নিয়ে ভেজে খাওয়া যায়, সেক্ষেত্রে খাবারগুলো নষ্টও হয় না। আমি খুব বেশি খাবার সংরক্ষণ করি না, 4-5 দিন চলে যায়, ঠিক এই হিসাব করে খাবারগুলো সংরক্ষণ করে রাখি, যাতে করে আমি আমার সময় মতো এগুলো আবার বানিয়ে রাখতে পারি। ফুলকপির পাকোড়া বানিয়ে সংরক্ষণ করে রাখবো, তাই ফুলকপিগুলোকে গ্রেটারের ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে কুচি কুচি করে কেটে পাকোড়া বানালে সেটা খেতে দারুণ লাগে। আমি সবসময় এইভাবে করে কেটে পাকোড়া বানিয়ে খাই। আজ তো ফুলকপি দিয়ে পাকোড়া বানালে সেটা খেতে ভালো লাগে না। গ্রেট করতে একটু কষ্ট হয়, এই যা, এছাড়া আর কোনো কষ্ট নেই। প্রয়োজন মতো সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু রসুন বাটা আর 1/3 কাপ চালের গুঁড়ো। সবার শেষে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দিয়েছি। ডিম দিয়ে দিয়েছি 2টা। ডিম দিয়ে পাকোড়া বানালে খেতে দারুণ লাগে।
তোমরা বাসায় অবশ্যই এভাবে করে বানিয়ে খাবে, জাস্ট পাগল হয়ে যাবে খাওয়ার পরে, বারবার শুধু বানিয়ে খেতে ইচ্ছা করবে। বাচ্চাদের নিয়ে সেভাবে করে বানিয়ে খেতে পারি না, একবার বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি। ভাবতেছি শীত তো চলেই যাবে, তার আগে একটু পাকোড়া বানিয়ে রাখি, তাহলে পুরো রমজান মাস না হলেও অন্তত কিছুদিন তো পাকোড়া খাওয়া যাবে। ফুলকপি পাকোড়া বানালে বেসন কম লাগে, কিন্তু বাঁধাকপি পাকোড়া বানালে অনেক বেসন লাগে। পাকোড়ার মিশ্রণ মাখানো হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের মতো শেপ করে ট্রেতে রেখে দিচ্ছি। আজকে সকালবেলা নাস্তা করিনি, কারণ সকালবেলা উঠে রমজানের প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছি, সময় তো আর বেশি নেই। নাস্তা বানালে তো এগুলো কিছুই করা হবে না, বাচ্চারা ঘুমিয়ে আছে, ওরা ঘুম থেকে উঠলে এই কাজগুলো আর করা হবে না। জায়ান আর সাউদাকে নুডলস বানিয়ে দিয়েছি, সায়রা আর আমি পাকোড়া ভেজে খাবো। কিছু পাকোড়া ট্রেতে রেখে দিয়েছি সংরক্ষণ করার জন্য, আর কিছু পাকোড়া আলাদা রেখে দিয়েছি খাওয়ার জন্য। এই ট্রেটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব, কালকে সকালবেলা এগুলো সব জিপা ব্যাগে ভরে নিব। খাওয়ার জন্য পাকোড়া বাছতেছি। গতবারে বাঁধাকপি পাকোড়া সংরক্ষণ করার পরে কিছু পাকোড়া ভেজে খেয়েছিলাম, কম হয়ে গিয়েছিল, তাই এখন একটু বেশি করে ভেজে নিচ্ছি। খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধায় অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। মুচমুচে করে পাকোড়া বানানো হয়ে গিয়েছে, এখন একটু পেট ভরে খেয়ে নিব, তারপরে প্রস্তুতির বাকি কাজ শুরু করব। এখন পর্যন্ত দুপুর রান্না করিনি, তাড়াতাড়ি করে বেসনগুলো তৈরি করে তারপরে দুপুর রান্নাটা সেরে নিব। পাকোড়াটা খেতে অসম্ভব মজার হয়েছে। তোমরা তো জানোই যে আমি বেসন তৈরি করার জন্য 4 পদের ডাল আর 2 পদের চাল কিনে নিয়ে এসেছিলাম। বেসনটা আরও আগেই তৈরি করতাম, কিন্তু মসুর ডাল ছিল না, বাবুরাবুর ভরসায় থেকে দেরি হয়ে গেল। তারপর আমি নিজে গিয়ে মসুর ডাল কিনে নিয়ে আসলাম 250 গ্রাম। এখানে সবগুলো ডাল 250 গ্রাম করে আসে। মসুর ডাল, অ্যাঙ্কর ডাল, ছোলা বুটের ডাল, মুগ ডাল, আতপ চাল, পোলাওর চাল, এই সবগুলো 250 গ্রাম করে আসে। সব মিলিয়ে 1 কেজি 500 গ্রামের মতো হয়েছে। এই ডালগুলো দিয়েই আমি এখন বেসনটা তৈরি করে নিব। 4 পদের ডাল দিয়ে বেসনই প্রথম বানাচ্ছি। আমি আগে অ্যাঙ্কর ডাল মানে বড় বুটের ডাল দিয়ে বেসন তৈরি করেছিলাম, তাও সেটা গত 2 বছর আগে তৈরি করেছিলাম, গত বছরে তৈরি করতে পারিনি, তখন বাজার থেকে কিনে নিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে চুলা ভেজে নিতে, কিন্তু সেই সময়টা আর নেই। কালকে রোজা, আজকের মধ্যে সব কাজ শেষ করতে না পারলে প্রথম রোজায় সবগুলো কাজ করতে সমস্যা হয়ে যাবে, তখন অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই সেই ঝামেলা আর গেলাম না। তাছাড়া জুদেনা প্রচুর কান্নাকাটি করতেছে, কেন জানি না, আমি কিচেনে কাজ করতে গেলেই না সে কান্নাকাটি করে। আমি যখন ঘরে বসে থাকি বা তার বাসায় থাকি তখন কোনো সমস্যা হয় না, কিন্তু আমি কিচেনে গেলেই তার কান্নাকাটি করা শুরু হয়ে যায়। ছোটো বাচ্চার কান্না কতক্ষণ সহ্য করা যায় বলো, তখন সেই কাজটা ঠিকভাবে করাও যায় না, মাথাটা হ্যাং হয়ে যায় পুরা। ডালগুলোকে আমি মিডিয়াম আঁচে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা লাগবে না। ডালগুলো থেকে একটা সুন্দর আরাম আসলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তারপরে ঠান্ডা করে ব্লেন্ডিং করে নিতে হবে। চুলায় ভেজে নিলে ডালগুলো ব্লেন্ডিং করতে অনেক সুবিধা হয়, সহজেই গুঁড়ো হয়ে যায়। তাছাড়া এটা বেশি দিন ভালোও থাকে, নষ্ট হয় না। ডালগুলো ভাজার সময় জুনায়না প্রচুর কান্নাকাটি করেছিল, ওকে দুধ খাইয়ে তারপর আবার কিচেনে আসলাম। এই সময়ের মধ্যে ডালগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। ছোট বাচ্চা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কি করব, প্রস্তুতি না নিলে ইফতারের সময় কিছু খেতে পারবো না, তখন না খেয়ে থাকা লাগবে। যখন ডালগুলো ব্লেন্ডিং করবে তখন খেয়াল রাখবে ডালগুলো যাতে অর্ধেকের কম হয়, অর্ধেকও যাতে না হয়, কারণ অর্ধেকের কম হলেই এটা ভালোভাবে ব্লেন্ডিং করা যাবে। যদি বেশি ডাল দাও তাহলে সেটা ভালোভাবে ব্লেন্ডিং হবে না, অনেক সময় লেগে যাবে ডালগুলো ব্লেন্ডিং করতে। আমি মাঝখান দিয়ে ব্লেন্ডিংয়ের কাজ দ্রুত করার জন্য বেশি করে দিয়েছিলাম, কিন্তু ব্লেন্ডিং হয়নি, পরবর্তীতে আবার ব্লেন্ডিং করা লাগছে। আমি এগুলো দোকান থেকেই ভাঙিয়ে নিতাম, কিন্তু পরে ভাবলাম যাওয়া আসা কত সময় লাগবে, তাছাড়া খুব বেশি ডাল তো না, প্রায় 1.5 কেজি, এটা বাসায় করে নিতে পারবো, শুধু তো কষ্ট করে আর দোকানে যাওয়ার দরকার নেই। ডালগুলো ব্লেন্ডিং করতে অনেক সময় লেগে গিয়েছে, কারণ এগুলোকে প্রথমে একবার ব্লেন্ডিং করার পরে আবার ব্লেন্ডিং করে নিয়েছি। সম্পূর্ণ ডাল ব্লেন্ডিং করা হয়ে গিয়েছে, দেখো কতটা মিহি আর মসৃণ হয়েছে। এখন এগুলোকে চাকনিতে করে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, ছাকার পরে যে অংশটুকু থাকবে ওগুলোকে আবার পরে ব্লেন্ডিং করে নিব।
এই চাটনিটা সকালবেলা বের করেছি, ভাগ্যিস এটা বের করতে পেরেছিলাম। এটা যে কোথায় রেখেছিলাম আমার মনেই ছিল না। সকালবেলা সকিনা আসছিল হাঁড়িপাতি নিতে, উপর থেকে হাঁড়িপাতি বের করার সময় তখন এটা পেলাম। না হলে তো এটা খুঁজতে খুঁজতেই সারাদিন সময় লেগে যেত। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। তখন যদি এটা বের না করতাম তাহলে এই সময়ে এই কাজটা করতে পারতাম না। চাকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে ডাকগুলো দিয়ে বেসন তৈরি করলে সেই বেসনটা অনেক মিহি হয়, আর কোনো প্রকার লামসও জমে না, খুব তাড়াতাড়ি বেসনগুলো বানিয়ে নেওয়া যায়। এখন আমি এই বেসনগুলোকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, কারণ আমি এগুলো দিয়ে বেসন প্রিমিক্স বানাবো। আর প্রিমিক্স বানাতে গেলে পরিমাপটা জানা খুবই জরুরি, তাহলে সকল প্রকার উপকরণ ঠিকভাবে দেওয়া যায়, কোনোটা কম বা বেশি হয় না। আমার এখানে 7 কাপ এবং এইটুকু হয়েছে, এখানে হাফ কাপেরও কম আছে। এখন এগুলোকে দিয়ে বেসন প্রিমিক্স বানিয়ে নিব। প্রিমিক্স বানানোর জন্য আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো এবং 3 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা তোমরা চাইলে কমিয়ে দিতে পারো, এই পরিমাণটা দিলে ঝাল লাগবে না। বাচ্চারা যেহেতু খাবে তাই খুব বেশি ঝাল দিইনি। 2.5 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে ময়দা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা দিয়ে দিও। এই পরিমাণ বেসনের জন্য 4 টেবিল চামচ ময়দা দিলেই হবে। কিভাবে যে এটা আমি দিলাম না বুঝতে পারলাম না। যখন আমি ভিডিও দেখি, ভয়েস দেই, তখনই বুঝতে পারি যে আমি ময়দা দেইনি। আসলে কাজ করার সময় জুনাইনা আবার কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল, তাই হয়তো বা খেয়াল ছিল না। এই বেসন প্রিমিক্স যে আমার কতটা কাজে লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন দেখি বেসনের গোলা শেষ হয়ে গিয়েছে তখন এই প্রিমিক্স দিয়ে খুব তাড়াতাড়ি করে বেসনটা বানিয়ে নিই। সেক্ষেত্রে এত বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন পড়ে না যে কতটুকু মশলা দিব, বাকি দিব না, মশলাগুলো বের করার ঝামেলা, এই সব কিছু থেকে রক্ষা পাই। তাই সবগুলো বেসন দিয়ে বেসন প্রিমিক্স বানিয়ে নিলাম, কারণ পুরো রমজান মাসটা আমার বেসন লাগবে। এগুলো দিয়ে হয়ে যাবে, তারপর যদি লাগে সেগুলো আবার বানিয়ে নিব। এগুলোকে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। নর্মালে এগুলো 6 মাস পর্যন্ত ভালো থাকবে, আর ডিপে রাখলে বছরখানেক পর্যন্ত ভালো থাকবে। আমি প্রতি বছর এভাবেই করে বেসন প্রিমিক্স বানিয়ে ফ্রিজে রেখে দিই, এটা আমার অনেক বেশি কাজে লাগে। এখন যেগুলো বাকি আছে সেগুলোকে দিয়ে বেসনগুলো বানিয়ে নিব। সবগুলো উপকরণ তো দেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র আদা রসুন এবং খাবার সোডা দেওয়া হয়নি। তোমাদের কাছে যদি আদা রসুনের বাটা থাকে তাহলে তোমরা সেগুলো আগেই মিক্স করে নিতে পারো। আমার কাছে যেহেতু নেই তাই আমি বেসনগুলো তৈরি করার আগে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা এবং 1/4 কাপ খাবার সোডা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি খাবার সোডা না থাকে তাহলে তোমরা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিও, তবে খাবার সোডা দিলেই ভালো হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোটা বানিয়ে নিচ্ছি। বেসনগুলো বানানোর সময় কখনো সব পানি একেবারে দিবে না, অল্প অল্প করে দিবে, তাহলে বুঝতে পারবে যে কতটুকু পানি লাগবে। আমার বেসনগুলো বানানো হয়ে গিয়েছে, দেখো কতটা পারফেক্ট হয়েছে। বেসনগুলো ছেঁকে নেওয়ার কারণে কোনো প্রকার লাম্প জমেনি, এই কারণে গোলাটা বানাতে সময়ও লাগেনি, খুব তাড়াতাড়ি গোলাটা বানানো হয়ে গিয়েছে। না হলে তো বেসনগুলো বানাতে অনেক সময় লেগে যেত। এখন এগুলোকে আমি একটা ডিব্বায় ভরে নিচ্ছি। ডিব্বা নিয়েছি 2টা, যদি না আটে পরে দেখি একটা ডিব্বা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। বেসনগুলো কিন্তু কখনো নর্মালে রাখবে না, কারণ নর্মালে এগুলো ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, তাই সবসময় ডিপ ফ্রিজে রেখে দিবে। ইফতারি বানানোর 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে এটা বের করে রাখবে। তারপর যখন একটু নরম হয়ে যাবে তখন এগুলো দিয়ে চপগুলো বানিয়ে নেবে, কোনো সমস্যা হবে না। আমি প্রতি বছর এভাবেই করে বেসনের গোলা ডিপ ফ্রিজে রেখে দিই। তোমরা জানো না আপুরা, এটা আমার অনেক কাজে লাগে, অনেক সময় সেভ হয়। রমজানের প্রস্তুতির সবগুলো কাজ করা হয়ে গিয়েছে। এখন যেগুলো আমি প্রস্তুত করেছি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে ডিপ ফ্রিজে ড্রয়ারে রেখে দিচ্ছি। মোটামুটি প্রস্তুতির কাজ করা শেষ। এখন আর রমজানের দিনে ইফতার খাওয়ানোর সমস্যা হবে না, এখান থেকে বের করে নিয়ে ভেজে নিলেই হবে। আরও কিছু সংরক্ষণ করা বাকি আছে, সেগুলো পরে করে নিব। চিকেন ভেজিটেবল রোল, চিকেন সমুচা, নাগেটস, সিঙ্গারা এগুলো বানানোর ইচ্ছা আছে, দেখি সময় করে বানিয়ে সংরক্ষণ করে রাখবো। আসলে রমজানের মাস আসলে না অন্য কোনো কাজ করা যায় না। ইফতার বানানো, রাতে বেলার জন্য এবং সেহরির জন্য রান্না করা, এসব কাজ করতে করতেই সময় চলে যায়, বাড়তি কোনো কাজ করার সময় আর হয় না। তাই যেগুলো না করলেই নয় সেগুলো আগে করে রাখলাম, বাকিগুলো পরে করে নিব। আজ এইটুকুই। আমার প্রস্তুতির কাজগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।